কোরআনে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলেছে যে যখন কোনো লোক কখনো একের অভাবগ্রস্ত থাকে, হঠাৎ করে অনেক টাকা হলে তার মধ্যে যে পরিবর্তনগুলো আসে তার মধ্যে প্রথমেই আসে সে মানুষকে মানুষ মনে করে না। আসলে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি বলতে চাই না, আমি বলতে চাই একজন সাধারণ মানুষ হিসেবে। আমি এই হামলা মামলা আয়নাগর, এরপর গুলিবিদ্ধ হয়েছি, রিমান্ড খেটেছি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনার দীর্ঘ বছর আন্দোলন করার পরে এই ৩৬ জুলাইও সম্মুখভাগে যুদ্ধ করেছি আমার সন্তানকে নিয়ে। এর কারণ ছিল যে আমাদের যে মামলাগুলো ছিল, মামলার সাজা শুরু হয়ে গিয়েছিল। তাই এই রাজনীতি ছাড়া আমি যখন এই আন্দোলন সংগ্রামে গিয়েছি, সাধারণ মানুষ যেভাবে এই শেষের দিকের আন্দোলনে এসেছে, তাদের আশা ভরসা ছিল, আসলে চেয়েছিল হাসতে। তারা চেয়েছিল তাদের বাজার দর নিয়ন্ত্রণ হবে, সুশাসন সুনীতি সুবিচার থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে পরিচালিত হবে, সন্ত্রাস থাকবে না, দখল থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সিন্ডিকেট থাকবে না। অথচ আমরা আজকে দেখতেছি যে আমরা শুরুতে বলেছিলাম যে নতুন বাংলাদেশ, আসলে এখন নতুন বাংলাদেশ না বলে এই চাঁদাবাজির বাংলাদেশ, এই অবৈধ সম্পদ অর্জনের বাংলাদেশ, সেইখানেই শুরুটা হয়েছিল এই আসিফ মাহমুদকে দিয়ে। আপনি বলেছেন আসিফ মাহমুদ উপদেষ্টা, আমরা যখন তাকে আন্দোলন সংগ্রামে দেখেছিলাম মনে হয়েছিল যে নিষ্পাপ একটি ছেলে, ভাজা মাছ উল্টে খেতে পারে না এবং হয়তোবা সে হাই স্কুল বা কলেজে পড়ে, এরকম তার ভদ্রতা, নম্রতা, নমনীয়তা দেখেছিলাম। আসলে এই যে কত হিংস্র, কত আজকে সেইখানে মানুষ যে হাসতে চেয়েছিল, আজকে আসিফ মাহমুদের এলাকার লোকজন, নারী শিশু, আপনার যে কোনো ধর্ম বর্ণ মানুষ আজকে কাঁদছে, হাসির পরিবর্তে কাঁদছে। এই অল্প দিনে সেখানে যেভাবে সে অবৈধ সম্পদ অর্জন করতেছে, বিভিন্ন লোকের মাধ্যমে তদবির করে টাকা নিচ্ছে, বিভিন্ন জায়গায় ঠেকিয়ে টাকা নিচ্ছে, ডোনেশন নিচ্ছে, এবং পাশাপাশি তার বাবা একজন আদর্শ শিক্ষক, মানুষ গড়ার কারিগর থেকে সে হয়ে গেছে হিংস্র। এবং আমার মনে হচ্ছে যে সে এখন আর মানুষ নেই, পশুতে রূপান্তরিত হয়ে গেছে, হিংস্র পশু। এবং আমি ইতিমধ্যে মিনিমাম 50টা সাক্ষাৎকার, কান্নাকাটি শুনেছি ওই এলাকার। কোথাও তিনি দখল করতেছে, কোথাও তার কথা ছাড়া কোনো কিছু চলবে না। এমনকি যারা আজকে এই গণতান্ত্রিক চিন্তাভাবনায় আন্দোলন সংগ্রাম কথা, যা এইটা নিয়ে যে আসিফ মাহমুদ আন্দোলন করেছিল, তারা আজকে কথা বলতে পারতেছে না, সেখানে পুলিশ পিটাচ্ছে। আমরা দেখলাম ওখানে অন্যায়ভাবে এই আসিফ মাহমুদকে নিয়ে কথা বলার কারণে তাদের নামে মামলা হয়েছে, তারা সেখানে জেলখানায় গেছে, সরাসরি হস্তক্ষেপ করতেছে। তাই বাপ বেটা মিলে আজকে যে কথাগুলো বলতেছে, আপনি আগে আমরা শুনেছি বাপ বেটা 420, আর এ তো বাপ বেটা মনে করেন মানে সেই ডাকাত, হুলন ডাকাত বলবেন না কি ডাকাত বলবেন, বাপ বেটা মিলে ডাকাতি করতেছে। আমরা অনেক সময় অন্য বাপ বেটা শুনে 420, শ্বশুর জামাই চোর। এখানে আসলে বাপ বেটা এখন ডাকাত, বড় ধরনের ডাকাত, এবং তারা সন্ত্রাসী, তারা যা কিছু করতেছে আপনি সরাসরি হাত থেকে মারতেছে না, লোক দিয়ে মারতেছে, প্রশাসন দিয়ে মারতেছে, মামলা দিয়ে মারতেছে। এটা অবৈধ টাকা বলে যেতে হয়। আপনারা জানেন পবিত্র কোরআনে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলেছে যে যখন কোনো লোক কখনো একের অভাবগ্রস্ত থাকে, হঠাৎ করে অনেক টাকা হলে তার মধ্যে যে পরিবর্তনগুলো আসে তার মধ্যে প্রথমেই আসে সে মানুষকে মানুষ মনে করে না। সেটা হচ্ছে আসিফ মাহমুদ এবং তার বাবা। এরপরে মানুষ ছোট করতে চায়, মানুষকে তার অধীনে রাখতে চায়, মানুষকে মেরে ধরে মনে করতেছে যে এই অঞ্চল বা এই এলাকা বা এই দেশ, এখন ছেলে মনে করতেছে দেশটাই তার, আর বাবা মনে করতেছে ওই মুরাদনগর এটা ওনার কথা মতো চলবে, এবং সেটা বলে যাচ্ছে। তাই এই সম্পদের শুধুমাত্র এই কি আসে সেইটা বড় কথা না, আসিফ মাহমুদকে এই মুহূর্তে ওখান থেকে সরিয়ে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ড দিয়ে তাদের সম্পদ দুদক ভালোভাবে করে এই সম্পদগুলোকে বাজেয়াপ্ত করতে হবে, এবং আমরা যে আশা ভরসা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম তাহলে সেটা বাস্তবায়ন হবে। ধন্যবাদ। যেহেতু আমি একটি রাজনৈতিক ব্যানারে আছি, আমি প্রথমেই সারা বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমা চাবো যে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কিছু কিছু দল তারা বিএনপিকে ছোট করার জন্য চাঁদাবাজ এটা সেটা ট্যাগ দিয়েছে, কিন্তু এটা সত্য যে বিএনপির মধ্যেও চাঁদাবাজি হয়েছে। তাদের মধ্যে কিছু আওয়ামী দোসর যারা পদে টদে ছিল না, তারা কিছু লুবি নেতাদের সাথে এসে
সেটা এরকম চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি কাজবাজ করেছেন। কিন্তু আপনারা জানেন 5ই আগস্ট থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে এই সরকারের কাছে বারবার অনুনয় বিনয় করেছে যে যারা চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, সিন্ডিকেট তাদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিন এবং এরা কোনো দলের হতে পারে না। এদের পরিচয় সন্ত্রাসী, এদের পরিচয় অপরাধী, এদের পরিচয় চাঁদাবাজ। অথচ এই সরকার কেন যেন করেনি আমরা বুঝতে পারিনি। তারেক রহমান এটাও বলেছে যে আমার হাতে আছে বহিষ্কার। আপনারা জানেন 5,000-এর অধিক বহিষ্কার উনি করেছেন, কিন্তু বিরাট দল। অথচ আমরা এখন দেখতেছি এই সরকারের সাথে একাট্টা হয়ে এনসিপি, জামাত এরা যে ঘটনাটা ঘটাচ্ছে সেইটা হচ্ছে যে যদি এই সরকার চাঁদা বন্ধ করে দেয়, সবচেয়ে বড় চাঁদাবাজ হচ্ছে এনসিপি এবং তাদের সর্বত্র বাংলাদেশের একেবারে সকল অফিস, ডিসি অফিস, টিএন অফিস, ওসি অফিস, এসিল্যান্ড অফিস, সচিব, মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গায় এই একটা ছেলে, সে দেখছেন যে রিয়াদ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য। আরে বাবা, উনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য সম্পর্কে বুঝবে? সে তো তার অপব্যবহার করবে। এবং এই যে আজকে চাঁদাবাজের এই দলটা শুরু হয়েছে চাঁদাবাজ দিয়ে এবং চাঁদাবাজি করে তারা নিজেরাও স্বীকার করে ডোনেশন। আপনি বলেন অবৈধ সম্পদ যদি কারো না অর্জন না হয়, কেউ যদি অবৈধভাবে কোনো কাজকাম না করে, সে কেন একজনকে ডোনেশন দেবে? এই এনসিপি শুরুতেই আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে প্রেস ক্লাবে আইসেই মিটিং করলো যে তাদেরকে স্বপদে বহাল রাখতে হবে। মানে একটা কাউন্সিলর হচ্ছে একটা রাঘব বল, একটা সন্ত্রাসী, একটা দখলবাজ। তাদেরকে এখান থেকে সরে গিয়ে বিভিন্ন কোম্পানি তাদেরকে নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এইগুলো করতেছিল। আমি সর্বশেষ আপনাকে এই চাঁদাবাজের কথার পাশাপাশি আমি বলবো, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম কিছুদিন, এখন 60-এর কাছাকাছি বয়স, 60 শেষ হবে এবছর। আমার কাছে মনে হচ্ছে যে আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববরণ্য ব্যক্তি। তিনি আজকে একটি সমাজকে, একটি পর্যায়ের জাতিকে শেষ করে দিয়েছে, সেটা হলো ছাত্র সমাজ বা ছাত্র জাতি। কারণ আজকে উনি এদেরকে উৎসাহিত করেছিল দল করার জন্য। উনি সাক্ষাৎকার দিয়েছে আন্তর্জাতিক পত্রিকায় যে আমি ওদের দল করতে বলেছি, ওরা বলছে স্যার আমরা দল করব না, কারণ একটা আসনও পাবো না। তারপর আমি বলছি তোমরা দল করো। পরে কি বলছি, তুমি হচ্ছে উনি পৃষ্ঠপোষক করেছে এবং বলেছে তোমরা টাকা আনো, টাকা আনলে হবে। বিভিন্ন জায়গায় থেকে এই অবৈধ কাজ করতে গিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই ভুলে গেছে যে কোথাও বিশ্ববিদ্যালয়ে তারা পড়তো, স্কুলে পড়তো, কলেজে পড়তো। সেই ছোট ছোট বাচ্চারা তারা এই টাকার পিছে লোভ চলে আসছে, এই লুবি বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি মনে করি। তাই এখানে এই কাজটা উনি ক্ষতি করেছে। এতে আমাদের ভবিষ্যৎ মেধা শূন্য হয়ে যাবে এবং আপনার মেধার বিকাশ হবে না। এখানে বেশিরভাগ তারা লোভে পড়েছে। আপনারা জানেন যে একটা ছোট বয়সে বিভিন্ন ধরনের উচ্চ আকাঙ্ক্ষা থাকে, যেগুলো অনেক সময় আকাশ কুসুম হয়ে যায় বা পরিপক্কতা আসে না। শুধুমাত্র স্বপ্নের মতো তারা চিন্তা করে। সেই স্বপ্নের মতো কি? স্বপ্নের মতো সে মাস্তানি করতে চায়, স্বপ্নের মতো টাকা করতে চায়, স্বপ্নের মতো সে আপনার নেতা হতে চায়, অল্পের মধ্যে মন্ত্রী হতে চায়। সেই কাজগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই এদেরকে আশ্বস্ত করেছে বা তাদেরকে ইচ্ছা উজ্জীবিত করেছে, তারা এইটা শুরু করে দিয়েছে। এবং এরকম একজনকে তো আপনারা ধরেছেন, মানে এখন লিখতেছেন। পাশাপাশি আমি বলি যে বাংলাদেশের যারা বিবেকবান তারাও এই কাজটায় আগে থাকতে সতর্ক হওয়া উচিত ছিল। বিশেষ করে সাংবাদিক, আপনাদের বোঝা উচিত ছিল, আপনারা হলে জাতির বিবেক সাংবাদিক। আপনারা যখন দেখবেন যে আসিফ মাহমুদ ফুটপাত থেকে আগে জুতা কিনতো, কাপড় কিনতো, এটা কিন্তু সে কিভাবে এখন 1 কোটি 1.5 কোটি টাকার গাড়িতে চলে, কিভাবে 1 লাখ 1.5 লাখ টাকার জুতো পরে, পাঞ্জাবি পরে, শার্ট পরে, এইটা আপনারা কেন তুলে ধরেন না? আপনি কি বাংলাদেশের না? আপনি তো দেখেন। এই জন্য আমি আপনাদেরকে দাবি করব, সাংবাদিকদের, আপনি একটু অনুসন্ধান করেন কে কোন দলে আছে, কিভাবে তার জীবনযাপন ছিল, এখন কিভাবে পায়। আপনি শুধু একটা প্রশ্ন করেন যে এটা হাউ পসিবল, কিভাবে এটা সম্ভব তোমার দ্বারা? তুমি তো আগে কোনো কিছু ছিল না, এত টাকা আপনি গুলশানের বাড়িতে ভাড়া থাকে, কিভাবে সম্ভব? আমি তো মনে করেন এ পর্যন্ত অনেক ব্যবসা বাণিজ্য করে গুলশানে আমি থাকতে পারি না, আমি থাকি অন্য জায়গায়। এরকম কিভাবে সম্ভব এত বড়টা গাড়িতে? আপনি সর্বশেষ আমি মনে করি যে আপনি এনসিবির কাছে প্রশ্ন করেন যে আপনারা এই যে শত শত গাড়ির পিছনে এই স্কুলের কলেজের বাচ্চারা ঘুরতেছে, এদের লেখাপড়া নাই, এদের শিক্ষা ব্যবস্থা নাই, আপনার পিছনে ঘুরতেছে, এরা খায় কেমনে? টাকা পায় কই? এই গাড়ির টাকা পায় কই? আপনি হোটেলে থাকেন, এক হোটেলে খাবারের যে বিল হয়, আপনারা জানেন যে ওরা যখন এই
সেরাটনে বিল করেছে এক এক বেলায় খাবার 5,000 7,000, তা মনে করেন সেখানে যদি 1,000 লোক খায় এই টাকা আসে কোথা থেকে? এরপর মনে করেন এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখানে বড় বড় হোটেলে থাকছে, কেউ অবৈধ অর্জনকারী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, এরাই তো তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, দিয়ে তারা আবার টাকা আদায় করতেছে। আপনি 1 টাকা বিনিয়োগ করে তারা 1 লক্ষ টাকা আদায় করে, এইরকমই তো করে। তাই আমি মনে করি সাংবাদিক হিসেবে আপনারাও জাতির বিবেক, আপনাদেরকেও এইটা তুলে ধরতে হবে যে এই লোকের সেকাল আর একাল এর মধ্যে এত পার্থক্য কীভাবে হয়। অবশ্যই সে অবৈধ অর্জন করে, সে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, দখল করে, এইটা তদবির বাণিজ্য করে, চাকরি দেয়, বিভিন্ন ভয়ভীতি দেয় সরকার।